সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ইকবাল সিদ্দিকী কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তোমাদের সাথে আছি আমি শাহানা আক্তার শিলা, প্রভাষক বাংলা। শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর সাহিত্যপাঠ বইয়ের একটি কবিতা নিয়ে। কবিতাটির নাম হচ্ছে লোক লোকান্তর এবং এই কবিতাটি লিখেছেন কবি আল মাহমুদ। কবিতাটি পাঠ করার পূর্বে এবং বুঝে নেওয়ার পূর্বে চলো আমরা কবি আল মাহমুদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। শিক্ষার্থীরা, লক্ষ্য করো, কবি আল মাহমুদ জন্মগ্রহণ করেছিলেন 11 জুলাই 1936 সালে এবং মৃত্যুবরণ করেন 15 ফেব্রুয়ারি 2019 সালে। কবি আল মাহমুদকে আমরা কবি আল মাহমুদ হিসেবে চিনলেও তার প্রকৃত নাম হচ্ছে মীর আব্দুস শুকুর আল মাহমুদ এবং তার সাহিত্যিক নাম আল মাহমুদ। কবির শিক্ষা জীবনের দিকে তাকালে আমরা দেখতে পাই তিনি মাধ্যমিকে পড়াশোনা করেছিলেন ব্রাহ্মণবাড়িয়া জজ 6 হাই স্কুল থেকে। কবির কর্মজীবন ও পেশার দিকে তাকালে আমরা দেখব তিনি সাংবাদিকতা ও চাকরি করেছিলেন। পরিচালক হিসেবে ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির। সম্পাদক ছিলেন দৈনিক গণকণ্ঠ ও দৈনিক কর্ণফুলীর। আল মাহমুদের যে সাহিত্যকর্ম রয়েছে, এই সাহিত্যকর্ম দেখলে আমরা দেখব তার সাহিত্যকর্মটি হচ্ছে একেবারে বর্ণিল একটি সাহিত্যকর্ম। তাহলে চলো তার সাহিত্যকর্মের দিকে এক নজর দেখে নেওয়া যাক। তার কাব্যগ্রন্থ রয়েছে লোক লোকান্তর, কালের কলস, সোনালী কাবিন, বক্তিয়ারের ঘোড়া, মায়াবী পর্দা দুলে ওঠো, অদিষ্টবাদীদের রান্নাবান্না, মিথ্যেবাদী রাখাল, দ্বিতীয় ভাঙন, নদীর ভেতরে নদী, আরব্য রজনীর রাজহাঁস ইত্যাদি। উপন্যাস লিখেছেন ডাহুকি, নিশিন্দা নারী, আগুনের মেয়ে, কবি ও কোলাহল। প্রবন্ধ লিখেছেন কবির আত্মবিশ্বাস, দিন যাপন, নারী নিগ্রহ ইত্যাদি। গল্পগ্রন্থ লিখেছেন পানকৌড়ির রক্ত, গন্ধবণিক, সৌরভের কাছে পরাজিত, প্রেমের গল্প, ময়ূরীর মুখ ইত্যাদি। শিশুতোষ কাব্যগ্রন্থ লিখেছেন পাখির কাছে, ফুলের কাছে। জীবনী গ্রন্থ লিখেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের এই গুণী শিল্পী অনেক পুরস্কার ও সম্মাননায়ও ভূষিত হয়েছেন। বাংলা একাডেমি পুরস্কার, জয় বাংলা সাহিত্য পুরস্কার, ফিলিপস সাহিত্য পুরস্কার, 21 পদক, মোহাম্মদ নাসির উদ্দিন স্বর্ণপদক, বাংলাদেশ লেখক সংঘ পুরস্কার প্রভৃতি। শিক্ষার্থীরা, এই হচ্ছে কবি আল মাহমুদ সম্পর্কে তার বিভিন্ন তথ্য। তো কবিতাটি আমরা তো কবি আল মাহমুদ সম্পর্কে অনেক কিছুই জেনে নিলাম। এবার চলো আমরা কবিতাটি পাঠ করার পূর্বে এই কবিতার বিভিন্ন শব্দার্থ এবং সমার্থক শব্দগুলো সম্পর্কে জেনে নেই। কেননা যে কোনো কবিতার শব্দার্থ এবং সমার্থক শব্দগুলো যদি আমরা ভালো মতো বুঝে নিতে পারি, তাহলে কবিতা যখন বিশ্লেষণ করব তখন তোমাদের জন্য এই কবিতাটি বুঝতে অনেক বেশি সহজ হবে। তাহলে চলো আমরা এই কবিতা থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ তোমাদের সাথে আলোচনা করি। শিক্ষার্থীরা, এই শব্দার্থগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমাদের যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বইয়ে কিন্তু কোনো শব্দার্থ ওভাবে দেয়া নেই, শুধুমাত্র টিকাগুলো দেয়া রয়েছে। তো তোমাদের এই শব্দার্থগুলো বা এই যে সমার্থক শব্দগুলো তোমাদের জন্য তৈরি করেছি, এগুলো যদি তোমরা খুব ভালো মতো বুঝতে পারো তাহলে কবিতাটি বুঝতে তোমাদের অনেক বেশি সহজ হবে। তাহলে চলো জেনে নেই আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ। চেতনা মানে হচ্ছে চৈতন্য, হুঁশ, জ্ঞান, সচেতন বা জাগরিত অবস্থা। সাদা মানে হচ্ছে শুভ্র, সফেদ, শ্বেতবর্ণ। এখানে শান্তির প্রতীক বোঝানো হয়েছে। অরণ্য মানে হচ্ছে বন, জঙ্গল। বনচারী মানে হচ্ছে যে অরণ্যে বিচরণ করে বা বাস করে। সুগন্ধ হচ্ছে সুঘ্রাণ, সুবাস, খুশবু, মধুর গন্ধযুক্ত এমন। পরাগ মানে হচ্ছে ফুলের রেণু, গন্ধদ্রব্যপূর্ণ। কোটরে মানে গহ্বরে। তন্ত্রে মন্ত্রে, সাধন প্রণালীতে, রহস্য কুশলতায়। রূপে মানে সৌন্দর্যে, শোভায়, বেশভূষায়। ভয় হচ্ছে ভীতি, শঙ্কা, ত্রাস, আতঙ্ক, ডর। উজ্জ্বল হচ্ছে আলোকিত, দীপ্তিমান, তীক্ষ্ণ, প্রখর, উদ্ভাসিত, শোভমান, ঝলমলে। বাঁধুনি হচ্ছে বন্ধন, সম্পর্ক। সংসার হচ্ছে ঘরকন্যা, গার্হস্থ্য জীবন, পারিবারিক অবস্থা। সমাজ হচ্ছে সম্প্রদায়, একসঙ্গে বসবাসকারী মানব গোষ্ঠী। ধর্ম হচ্ছে বিভিন্ন সম্প্রদায়ের শাস্ত্র নির্দিষ্ট বিধিবিধান। তুচ্ছ হচ্ছে নগণ্য, সামান্য, অল্প, হীন। লোকালয় মানে হচ্ছে জনপদ, বসতিস্থান। লোক হচ্ছে জনসাধারণ ব্যক্তি।
লোকান্তর হচ্ছে ভিন্ন জগৎ বা বিশ্বলোক, অন্যলোক, পরলোক। স্তব্ধ হচ্ছে নিশ্চল, নিস্পন্দ, বাকরুদ্ধ। আহত হচ্ছে আঘাতপ্রাপ্ত, প্রহত। আসন্ন হচ্ছে নিকটবর্তী, ঘনিষ্ঠ। এবং বিজয় হচ্ছে জয়, জিত, চূড়ান্ত সাফল্য লাভ। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের অনেকগুলো শব্দার্থ রয়েছে। এখন আমরা তো শব্দার্থগুলো বুঝে নিলাম, তাহলে চলো এবার আমরা মূল কবিতায় চলে যাই। কবিতাটি পাঠে আমরা চলে যাই। শিক্ষার্থীরা দেখো, কবিতাটি হচ্ছে লোক লোকান্তর। এই লোক লোকান্তর কবিতাটি পাঠ করার পূর্বে চলো কবিতা সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। লোক লোকান্তর কবিতাটি কবি আল মাহমুদের লোক লোকান্তর কাব্যগ্রন্থের নাম কবিতা অর্থাৎ লোক লোকান্তর কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। কবিতাটি কবির আত্মপরিচয়মূলক কবিতা, অর্থাৎ এই কবিতার বিষয়বস্তুর অন্তর্নিহিত ভাবের উপর ভিত্তি করে আলোচ্য কবিতার নামকরণ করা হয়েছে লোক লোকান্তর। এই কবিতায় কবির কাব্যচেতনাকে সাদা এক সত্যিকার পাখির সঙ্গে তুলনা করা হয়েছে, যার সঙ্গে সম্পর্কিত প্রাণবন্ত সবুজ অরণ্য আর সুগন্ধি চন্দনের ডাল। কবির অস্তিত্ব জুড়ে চিরায়ত বাংলার পানলতা, তার সুগন্ধ পড়া কাটা সুপারির রং, সবুজ পা, তীব্র লাল নখ, বন্য ঝোপের এত রূপময় সৌন্দর্যের দিকে কবি তাকাতে পারেন না। তন্ত্রমন্ত্রের ইন্দ্রজালের রহস্যময়তায় নিঃসর্গ উপলব্ধির অনিন্দ প্রকাশের তীব্র বিচ্ছুরণ দেখে তিনি ভয় পান। সত্য সুন্দর হয়ে ওঠা চেতনার রং রূপ রেখা যেন সংসার সমাজ ধর্ম লোকালয় সবকিছু তুচ্ছ করে পৌঁছে যায় সৃষ্টির ঐশ্বর্যময় জগতে। উজ্জ্বল হয় চেতনার জীবন সংগ্রামের ভেতর দিয়ে তার সৃষ্টির বিজয়। এভাবেই চিরায়ত বর্ণময় গ্রাম বাংলার অস্তিত্ব থেকে কবি পৌঁছে যান কাব্যজগতের অনিন্দ রহস্যময় সৌন্দর্য লোকে, অর্থাৎ লোক থেকে লোকান্তরে। এইসব দিক বিবেচনায় তাই বলা যায় কবিতার নামকরণ লোক লোকান্তর সার্থক হয়েছে। শিক্ষার্থীরা, তাহলে তো আমরা বুঝতে পারলাম কেন এই কবিতা লোক লোকান্তর হয়েছে। এখন চলো আমরা কবিতাটি পাঠ করে এর যে চরণগুলো আছে সেগুলো বুঝে নেই। শিক্ষার্থীরা, আমরা চলো এখন পড়ব কবি আল মাহমুদের লোক লোকান্তর কবিতাটি। এবং তোমাদের তো পূর্বেই বলেছি এই যে কেন এই কবিতাটির নাম লোক লোকান্তর হয়েছে, এবং আমরা জানি লোক মানে হচ্ছে ইহলোক আর লোকান্তর মানে হচ্ছে পরলোক। অর্থাৎ এই যে কবির কাব্য চেতনার সত্যিকারের পাখি, এই যে তার চেতনার কাব্য চেতনার যে সত্তা, এই সত্তাটিকে কবি লোক থেকে লোকান্তরের এক রূপময়তার মধ্য দিয়ে তিনি প্রকাশ করেছেন। তাহলে চলো আমরা এবার কবিতাটি বুঝে নেই। আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি, বসে আছে সবুজ অরণ্যে এক চন্দনের ডালে। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন তার কাব্য চেতনাকে একটি সত্যিকার এই সাদা পাখির সঙ্গে তিনি তুলনা করেছেন। অর্থাৎ এই সত্যিকার এই সাদা সাদা মানে কি শুভ্র সফেদ, তাহলে এই শুভ্র সফেদ এক সত্যিকার সাদা পাখির সঙ্গে তিনি তুলনা করেছেন। কবির সেই চেতনারূপ পাখিটি একটা সবুজ অরণ্যের একটি চন্দনের ডালে বসে আছে। শিক্ষার্থীরা, এখানে মনে রেখো সবুজ হচ্ছে প্রাণস্ফূর্ততার প্রতীক আর চন্দন হলো স্নিগ্ধ সুগন্ধের প্রতীক, যা কবির খুবই পছন্দের। তারপরে দেখো কি বলেছে, মাথার ওপরে নিচে বনচারী বাতাসের তালে দোলে বন্য পানলতা, সুগন্ধ পরাগে মাখামাখি হয়ে আছে ঠোঁট তার। অর্থাৎ কবি এখানে বলেছেন এই যে অরণ্যে মানে বনে বয়ে যাওয়া বাতাসের বন্য পানলতায় কবির চেতনা দোল খায়। অর্থাৎ চন্দনের ডালে বসে থাকা কবির চেতনা যে পাখি অরণ্যের যে রহস্যময় সৌন্দর্যের মধ্যে ফুলের সুগন্ধি তার ঠোঁট পরাগে মাখামাখি হয়ে আছে। কবির অস্তিত্বের কাব্যভাষাও তখন সৌন্দর্য ও সুগন্ধে মোহময় হয়ে ওঠে। কবি এখানে সে কথাই বুঝিয়েছেন। এরপরে কবি কি বলেছেন দেখো, আর দুটি চোখের কোটরে কাটা সুপারির রং, পা সবুজ নখ তীব্র লাল, যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল।
অর্থাৎ কবি এখানে বলেছেন যে এই যে কবির যে চেতনার যে শুভ্র সাদা পাখি, সেই শুভ্র সাদা পাখিটিকে কবিতার যে উপমা রূপময়তার মধ্য দিয়ে তার এই বর্ণনাটা দেখিয়েছেন। সেই পাখির চোখের রং কেমন? কাটা সুপারির মতো। সেই পাখির পা হচ্ছে সবুজ এবং সেই পাখির নখ হচ্ছে তীব্র লাল, যেন তন্ত্রে মন্ত্রে ভরে আছে। অর্থাৎ মানে কবির যে এই যে তার যে উপলব্ধি এবং রূপময়তার প্রকাশ, এই রূপময়তার প্রকাশকে তার যে সৃষ্টি, এই সৃষ্টিকে সম্মোহিত করেছেন, সৌন্দর্যের রহস্যে ভরে উঠেছে। সেজন্যই কবি এই 2 চরণের মধ্যে এই বিষয়টি বুঝিয়েছেন। এরপরে দেখো কবি কি বলছেন, তাকাতে পারি না চোখ যে রাখতে নারী এত বন্য ঝোপের ওপরে, তাকাতে পারি না আমি রূপে তার যেন এত ভয়। যখনই উজ্জ্বল হয় আমার এই চেতনার মণি, মনে হয় কেটে যাবে ছিঁড়ে যাবে সমস্ত বাঁধনি। অর্থাৎ কবি এখানে বলেছেন এই যে চন্দনের ডালে বসা কবির চেতনার পাখিটি রূপের বিভাসে কবির ভীষণ ভয় হয়। কেন ভয় হয়? মানে এই যে তার যে সৌন্দর্যের রূপময়তার যে প্রকাশ, এই তীব্র উজ্জ্বল সৌন্দর্যকে কবির চেতনায় গিয়ে ধাক্কা দেয়। অর্থাৎ কবির চেতনাকে বারবার বাধাগ্রস্ত করে। তবুও তার চেতনার আকর্ষণ তীব্র হলে কবি কী করে? সমাজ, ধর্ম, সংসারে সব বাঁধন ছিন্ন করে তার রূপের তীব্রতায় একাকার হয়ে যেতে ইচ্ছে করে কবি আসলে এখানে চিত্রকল্প, উপমা, অলঙ্কার, শব্দের বাঁধনিতে অনুপম কাব্যের ছটায় কবির দৃষ্টি তখন অলঙ্কৃত হয়ে ওঠে। অর্থাৎ এখানে এই যে কাব্যের ভেতরে এই যে তার যে চেতনার সত্যিকারের পাখি, অর্থাৎ তার যে কাব্য চেতনা, এই কাব্য চেতনার বিভিন্ন কথাই কবি এখানে বলেছেন। এরপর কবি কি বলছেন দেখো, কবি বলেছেন সংসার, সমাজ, ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়, লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান, কবির আসন্ন বিজয়। অর্থাৎ কবি এখানে বলেছেন অর্থাৎ কবি যদিও জানেন তার যে এই যে সৃষ্টি, তার যে কাব্যসত্তা, এই সৃষ্টির পথ কিন্তু খুব সহজ নয়, তাতে জীবন সংগ্রামের নানা বিষয়, সমস্যা, বাধাবিঘ্ন জড়িয়ে রয়েছে। তারপরেও সব কিছু তুচ্ছ করে কবির কাছে সত্য হয়ে ওঠে তার চেতনার রং, রূপ, রেখা, শব্দ সমন্বিত স্মৃতিসৌধ। এভাবে উত্তীর্ণ হয় কবিতার সার্বভৌমত্ব, জয় হয় কবিতার। আর কবি উদ্বুদ্ধ হন এই বিজয়ানন্দের সৃষ্টির প্রেরণায়। এই যে কবির বিজয়ানন্দ সৃষ্টি, অর্থাৎ কবিতার আসন্ন বিজয়কে কবি সেজন্যই তুলনা করেছেন যে এখানে হচ্ছে কবিতার যে সৃষ্টি, সেই সৃষ্টির হচ্ছে বিজয়, এই বিজয়ের আনন্দে কবি বিভোর। অর্থাৎ কবি এই কবিতার ভেতরে, এই যে লোকান্তর কবিতার ভেতরে কবি বোঝাতে চেয়েছেন তার যে কাব্যসত্তা, এই কাব্যসত্তাটি বিপ্রকৃতির নানা অনুষঙ্গে ও অলঙ্কার রূপময় প্রতীকের মধ্য দিয়ে এসে অর্থাৎ তার সে সৃষ্টি, অর্থাৎ তার যে কবিতা, এই কবিতার আসন্ন বিজয়টিকে আমাদের সামনে তুলে ধরেছেন। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা এই কবিতাটি বুঝতে পেরেছ। এবং কবিতাটি বোঝার ক্ষেত্রে আমি আরেকটি কথা তোমাদের বলতে চাই, সেটি হচ্ছে এই কবিতাটিতে অনেক বেশি উপমা, রূপক, ছন্দ, অলঙ্কার ব্যবহার করা হয়েছে। তোমাদের এই বিষয়গুলো ভালো করে বুঝে নিতে হবে এবং তোমরা যদি বারবার এই কবিতাটি পাঠ করো এবং আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি সেটা যদি অনুধাবন করতে পারো, তাহলে তোমরা অবশ্যই এই কবিতাটি খুব সহজেই বিশ্লেষণ করতে পারবে। তো শিক্ষার্থীরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।